দেখ, আজকে তোদের যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এর সেকেন্ড ক্লাস, তাই তো? হ্যাঁ কি না? রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এর সেকেন্ড ক্লাস। কালকে মোরাললেস একটু ওভারঅল ডিসকাস করেছিলাম, আজকের ক্লাসটা থিওরিটিক্যালি হবে, দেখি পুরোটা যদি কমপ্লিট করাতে পারি। রেকর্ডিং অন আছে? রেকর্ডিং অন আছে। তোদের এই নোটটা আমি দিয়ে দিয়েছিলাম, অ্যাডভান্টেজ অফ রেলওয়ে। এই সমস্ত কি বলবো, বলার কিছু নেই। পার্মানেন্ট ওয়ে কাকে বলে, ঠিক আছে? পার্মানেন্ট ওয়ে হচ্ছে আমার টোটাল রেলওয়ে ট্র্যাক ক্যান বি ডিফারেন্ট কম্বিনেশনস অফ দ্য রেলস। রেলস রেলস কাকে বলে দেখিয়ে দিচ্ছে আগের দিন। স্লিপার, ঠিক আছে, ব্যালাস্ট অ্যান্ড দ্য সাবগ্রেড, এই সবকটাকে নিয়ে কিন্তু হচ্ছে রেলস হচ্ছে। স্লিপার আসছে, ফাস্টেনার আসছে। এই যে ফাস্টেনার্স কথাটা, এটা কিন্তু দুটো কথা হয়, একটা হচ্ছে ফিক্সটার অ্যান্ড ফাস্টেনার, ঠিক আছে? ফিক্সটার, FIXTURES, এটা মানে কেউ জানেই না যে ফাস্টেনার আর ফিক্সটার্স এর মধ্যে ডিফারেন্স কি। তারপর হচ্ছে ব্যালাস্ট আছে, ঠিক আছে, ব্যালাস্ট আছে, তারপর সাবগ্রেড আছে। এই সমস্ত নিয়ে হচ্ছে এগুলো আমার পার্মানেন্ট হয়ে। এই যেমন একটা ছবি, তোকে যদি বলে পার্মানেন্ট ওয়ে ছবি, তখন এরকম ভাবে আমাকে করেই হবে। আইডিয়াল পার্মানেন্ট ওয়ে কি হয়, এটাও পরীক্ষা দিতে পারে। আইডিয়াল পার্মানেন্ট ওয়ে কি, এটা আমি আগের দিন, যে তোর ইউনিফর্ম হবে এবং কারেক্ট হবে। গেজটা মানে, গেজ মানে কি, আমি গেজ আগের দিন বলে দিয়েছি, গেজটা ইউনিফর্ম হতে হবে। গেজ কোথাও কম বেশি হলে চলবে না। রেলসটাকে শুধু সেম লেভেল থাকতে হবে, ঠিক আছে, স্ট্রেটটাকে সেম লেভেলে যেন থাকে। তারপর তোর কার্ভ প্রপার সুপার এলিভেশন প্রোভাইড করতে হবে, কার্ভের সুপার এলিভেশন। তারপর তোর এমন ভাবে আমি ডিজাইন করবো যাতে লোড অফ ট্রেন ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়, ঠিক আছে? ল্যাটারাল সেন্স লাগবে না। রেডিয়াস সুপার এলিভেশন প্রোভাইড অনেক শুধু রেডিয়াস সুপার এলিভেশন ঠিকঠাক ভাবে যেন প্রোভাইড করে থাকে। রেল জয়েন্টস গুলো, জয়েন্টস, পয়েন্ট ক্রসিং, যে পয়েন্টস কাকে বলে, ক্রসিং কাকে বলে, দুটোর মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ, দুটো আমি বললাম খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ফিক্সার অ্যান্ড ফাস্টিং আর পয়েন্ট অ্যান্ড ক্রসিং বলতে কি বলে। আসো সবাই, প্রপারলি ডিজাইন ড্রেনেজ সিস্টেমটা যেন আমার ঠিকঠাক থাকে, জল যাতে বেরিয়ে যায়, ঠিক আছে? জল যদি কোনো হয় জমে রাস্তায় বলো, রেল বল, তাহলে কিন্তু রাস্তা কিন্তু গেল, জল কিন্তু ঢুকে যায় যাবে। অল দ্য কম্পোনেন্টস পারমানেন্ট ওয়ে শুড বি স্যাটিসফাইড দিস আন্ডারগন অ্যাডিকুয়েট প্রভিশন। গেজ কাকে বলে আগের দিন বলে দিয়েছি, সমস্ত বলছি না। ব্রড গেজ আমরা কোথায় লাগাবো, ঠিক আছে? এটা খুব দেয় যে আমাদের ব্রড গেজ আমাদের কোথায় লাগাতে হয়, যেখানে হচ্ছে লোক সংখ্যা প্রচুর যাবে। ব্রড গেজে লাগানো মানে রাস্তাটা আমার চওড়া হয়ে যাবে। রাস্তা কোথায় আমি চওড়া করবো, যেখানে হচ্ছে আমার লোক সংখ্যা আমার বেশি যাবে, যেখানে ট্রাফিক আমার বেশি যাবে, সেখানে আমি ব্রড গেজ প্রোভাইড করবো। যেখানে লোক আমার বেশি যাবে না, সেখানে আমি মিটার গেজ দেবো। যেখানে লোক আরো কম, সেখানে হচ্ছে আমি ন্যারো গেজ দেবো। কেন ফালতু ব্রড গেজ দিতে হবে? ওয়েন দ্য সাফিসিয়েন্ট ফান্ড, এবার ফান্ডস হচ্ছে আমার অ্যাভেলেবেল থাকতে হবে, তখনই করবো। আর প্রসপেক্ট রেভিনিউ আর দ্য ভেরি ব্রাইট, এবং ওখান থেকে আমি রেভিনিউ আমি পাবো, তখন আমি এটা প্রোভাইড করবো। এবং 50% ইন্ডিয়ান রেলওয়ে ট্র্যাক কিন্তু আমার ব্রড গেজই কিন্তু আছে। মিটার গেজ আর এখানে কিছু বলছি না। ন্যারো গেজ, চয়েস অফ গেজ ন্যারো কন্ডিশন। গেজ তো হিল এরিয়ায় দেয় নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ন্যারো গেজ মেনলি যে লোক সংখ্যা কম, যেখানে ওই যে আমাদের টয় ট্রেন, হ্যান ট্রেন, এগুলো সব ন্যারো গেজ। আর ব্যাপারটা হচ্ছে তোর যেখানে ন্যারো গেজ হবে, সেখানে ন্যারো গেজেরই গাড়ি চলবে। আমাদের তো এমন নয় তো, এক্সেল গুলো তো মানে বাড়া কমা করতে পারে না। দ্যাট মিনস কি বলতে চাইছি, আমাদের এইটা তো হুইল থাকে, এইটা আমার হুইল থাকে, এদের মধ্যে যে অ্যাক্সেলটা সেটা কিন্তু একটা ফিক্সড থাকে। না, ব্রড গেজের গাড়ি ব্রড গেজেতেই চলবে, মিটার গেজের গাড়ি মিটার গেজেতেই চলবে, ন্যারো গেজের গাড়ি ন্যারো গেজে। এমন সেই জন্য আমার পাহাড়ি মানে এলাকার ওই অ্যাক্সেলটা ব্রড গেজ সাইজের থাকে, যে গেজ হয় হ্যাঁ সে গেজের সাইজের থাকে। হ্যাঁ 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 হ্যাঁ। টাইপস অফ রেল আগের দিন বলে দিয়েছে, ডাবল হেডেড, বুলেট হেড রেল, ঠিক আছে? এসব করে নিচ্ছে একবার করে, বেশি আর এখানে গ্যারাচ্ছি না আমি। লেন্থ অফ দ্য রেল এটাও আগের দিন বলে দিয়েছি। রেল জয়েন্ট সমস্ত আগের দিন বলে দিয়েছে, ভিডিওতে দেখতে পেয়ে যাবি। রেল জয়েন্টের সাথে একটা জিনিস আছে, যেটা হচ্ছে ফেলিওর অফ দ্য রেল, ঠিক আছে? নোট ডাউন কর, বা আমি লিখিয়ে দিচ্ছি, জানো, ফেলিওর অফ রেল, রেলের ফেলিওর, ডিফেক্ট ইন রেল, ডিফেক্ট ইন রেল।
ডিফেক্টস ইন রেলের মধ্যে কি কি আছে, যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ক্রাস্ট হেড, এ দিয়ে হচ্ছে ক্রাস্ট হেড। ক্রাস্ট হেড মানে কি, আমার একটা রেল, তো এই হচ্ছে একটা রেল, এটা কি রেল, ফ্ল্যাট ফুটের রেল, বাট অ্যাকচুয়ালি তো রেলটা এরকম ভাবে থাকে না, রেলটাকে একটু আমার টিল্টিং করা থাকে, ঠিক আছে, বাট আমি করছি, ঠিক আছে, অসুবিধা নেই। বলছে ক্রাস্ট হেড মানে হচ্ছে আমার এই তো, মানে মাথার হেড থেকে না ফেটে যায়। দ্য রেল হেড হুইচ গেট হ্যাংড অ্যান্ড ফ্ল্যাটেন্ড আর নোন অ্যাজ দ্য ক্রাস্ট হেড। ক্রাস্ট হেড কতটা, হ্যাঁ আমাদের রেলের তো তিনটে পার্ট ছিল, রেলের তিনটে পার্ট কি কি, এই উপরের পার্টটাকে বলা হেড, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে আমার ওয়েব, এটা ওয়েব আর এটা হচ্ছে আমার ফুট। ফুট। হেড মানে আমার মাথাটা হচ্ছে ফ্ল্যাটেন হয়ে যাবে, মাথাটা হচ্ছে ফেটে যাবে, ঠিক আছে, সেটাই হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ক্রাস্ট হেড। এই এটা না মানে অনেকটা একই জিনিস, এই যে মাথাটা হচ্ছে আমার তুবড়ে যাবে, ফ্ল্যাটেন হয়ে যাবে, বুঝতে পারলে এই জিনিসটা কি, যদি কোনো ড্রপিং, যদি কোনো আমার ইম্প্যাক্ট লোড যদি কিছু পড়ে যায়, তখন কিন্তু এরকম আমার হেডটা কিন্তু ক্রাস্ট হয়ে যায়। বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। না না। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে তো স্কোয়ার অথবা অ্যাঙ্গুলার হেড। স্কোয়ার, স্কোয়ার অঙ্ক করো, হ্যাঁ ছোটখাটো অঙ্ক করো, অ্যান্ড অ্যাঙ্গুলার হেড, এটাও কি ওই সেম হেডেতেই ডিফেক্টটা দেখা দেবে, ছবি দেখে একটা ছবি দেখলে বুঝতে পেরে যাবি। কি আছে? হুম, দাদা ফেলিওর কথাটা লেখো, দেখো দিলেও দিতে পারে। এটা খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট। ক্রাস্ট হেডের মতনই হচ্ছে, ক্রাস্ট হেডে যেমন কি ফ্ল্যাটেন হয়ে যাচ্ছে জিনিসটা, যেমন একটা জায়গায় কি ফ্ল্যাটেন হয়ে যাচ্ছে, ফ্ল্যাটেন, এটা ফ্ল্যাটেন হবে না, এটা অ্যাঙ্গুলার হয়ে যাবে, ঠিক আছে, এই যে মাথাটা হচ্ছে একটু হেলে যাবে, অ্যাঙ্গুলার টাইপের হয়ে যাবে, সেই জন্য এটাকে বলেছে ক্রাস্ট হেড, স্কোয়ার অথবা অ্যাঙ্গুলার, মানে আমার মাথাটা কি রকম থাকার কথা, একদম তো একটা টিল্টিং অপেল তো থাকে সেটা না, বাট বলতে চাইছে আমার রেলটা এইরকম হয়ে এইরকম হওয়ার কথা ছিল, এইরকম, বাট মাথাটা আমার এইরকম স্ট্রেট না হয়ে মাথাটা হচ্ছে আমার এরকম অ্যাঙ্গুলার শেপ হয়ে যায়, ঠিক আছে, এইরকম। আগেরটা কি ছিল, আমার যখন ক্লাস হেড করছিলাম, ক্লাসিং হয়ে যাবো, তোমার মিডিলটা বসে যাচ্ছে, এইখানটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে আগেরটা ক্লাস হেডের বেলায়, বাট এখানটা আমার ওই রকম হচ্ছে না, এটা অ্যাঙ্গেল শেপ হয়ে যাচ্ছে,
বলছে দ্য কমপ্লিট ব্রেক অ্যাট দ্য রেল ইন এ ভার্টিক্যাল প্লেন is called square break and where is the inclined plane is known as the angular break. জানি না। তারপর এটা স্প্লিট হেড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্প্লিট স্প্লিট হেড মানে হচ্ছে তোর আমার হেডটা দু আধখানা হয়ে যাবে। স্প্লিট হেড মানে হেডটা দু আধখানা হয়ে যাচ্ছে। আমার যে এই তো রেলটা আছে, ছবি এঁকে লাভ নেই। এই যে এখান থেকে আমার ব্রেক জিনিসটা চলে আসবে, আমার মধ্যখান থেকে ফাটল যেটাকে বলে বাংলা বাংলা কথায়, এই যেখান থেকে ফাটল দাগ দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে স্প্লিট অফ দ্য হেড। এটা আমার এরকম সাইড থেকেও আসতে পারে, এটা আমার উপর থেকেও আসতে পারে। এটা আমার তোর হেডের ভেতরে দেখতে পাচ্ছি, আর কোনো অনেক সময় হেডের ভেতরে না হয়, এই যে ভেতরে না হয় কিন্তু আমার উপর থেকেও কিন্তু হতে পারে। এটাকেই বলা হচ্ছে স্প্লিট অফ দ্য রেল। মানে রেলটা এই দেখো উপরে, এই যে উপরে দাগটা দেখা যাচ্ছে, মানে রেলটা দু আধখানা হয়ে যাবে, এটা কি বলা হচ্ছে স্প্লিট অফ দ্য রেল। তারপর যেটা আছে তোর স্প্লিট ওয়েভ, সেম একই জিনিস, এটা আমার হেডে দেখা যাচ্ছে, আর ওটা আমার কোথায় দেখা যাবে, যেটা হচ্ছে স্প্লিট ওয়েভে দেখা যাবে। ঠিক আছে, স্প্লিট হেড গেল, স্প্লিট ওয়েভ গেল। তারপর যেটা হচ্ছে হরিজেন্টাল ফিচার, 5 নম্বর দিয়ে হচ্ছে হরাইজন্টাল ফিচার, FISSURES। হরিজেন্টাল ফিচারটা কি, যে তোর আমি তো ক্লাস হেড দেখলাম বা ক্লাস ওয়েভ দেখেছি, এখন যেটা দেখবো তোর আমার এই তো রেল, এবার যেটা হচ্ছে হরিজেন্টাল ফিচার্স মানে হচ্ছে পুরো এইখান দিয়ে বরাবর কিন্তু আমার ফাটলটা আসবে, এরকম ভাবে ফাটল এসে এরকম ভাবে কিন্তু ফাটল বেরিয়ে চলে যাবে। মানে দুটো পার্টে, যেমন সোনপাপড়ি যেরকম ভাঙলে যেরকম দুটো পার্ট হয়ে যায়, মিডিল থেকে যদি কেটে দিই সোনপাপড়ি, ঠিক সেরকম। দেখ হরিজেন্টাল ফিচার, ফিচার্স ব্যাপারটা কি? the fracture developed horizontally in the rail head along the length of the rail is known as the horizontal feature. মানে হচ্ছে আমার লেন্থ বরাবর হবে। আগেরটা কি হচ্ছিল, যখন যখন স্প্লিট হেড করছিলাম, স্প্লিট হেডটা হচ্ছে আমার মধ্যখানে কেটে যাচ্ছে, ঠিক আছে, ওয়েবে কেটে যাচ্ছে, এতে কেটে যাচ্ছে, বাট এটা হচ্ছে অ্যালং দ্য লেন্থ। দেখ কি দেখায়, এই যে এই জিনিসটা। তাহলে ক্লাস হেড মানে দেখলাম যেটা হচ্ছে গর্ত গর্ত হয়ে যাচ্ছে, এটা ধারে দেখিয়েছে, এটা মিডিলে হতে পারে। স্কোয়ার ব্রেক মানে হচ্ছে পুরো রেলটা দু আধখানা হয়ে যাচ্ছে এইরকম ভাবে, ভার্টিক্যাল প্লেন বরাবর এরকম ভাবে, এটা হচ্ছে আমার স্কোয়ার ব্রেক, দুটো রেল আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ইনক্লাইন্ড হলে এই এই জিনিসটা এসে মেরা ইনক্লাইন্ড হতো, ইনক্লাইন্ড হয়ে ব্রেক হতো এরকম ভাবে, এটা হচ্ছে আমার ইনক্লাইন্ড ব্রেক হয়ে যেত, অ্যাঙ্গুলার ব্রেক। স্প্লিট হেড মানে কি, এই যে ওপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম ওপর দিয়ে ছেড়ে যাচ্ছে, এটা হচ্ছে স্প্লিট হেড। এটা হচ্ছে স্প্লিট ওয়েভ, এটা যদি ওয়েভে যদি আমার এরকম ভাবে যদি কাটা কাটা যায়, এটা হচ্ছে আমার তোর, না সরি ভুল বললাম, স্প্লিট ওয়েভ মানে হচ্ছে এই ছোট মাত্র একটুখানি হবে, ঠিক আছে, একটুখানি হবে, পুরোটা কিন্তু হবে না। বাট যখন আমার লংগিটিউডাল লেন্থ বরাবর যাচ্ছে, এই যে এটাকে বলা হচ্ছে হরিজেন্টাল ফিচার। মানে আমার অ্যাকচুয়াল স্প্লিট হেডেরই বড় পোর্শন। স্প্লিট হেড মানে হচ্ছে ছোট, স্প্লিট ওয়েভ মানে হচ্ছে ছোট, আর আমার হরিজেন্টাল ফিচার্স মানে হচ্ছে তোর অ্যালং দ্য লেন্থ, মানে এটাও দু আধখানা ফাটল ধরে যাচ্ছে রেলে, বাট
বাট এটা আমার অ্যালং দ্য লেন্থ হচ্ছে। আর ট্রান্সভার্স ফিগার যখন হচ্ছে আমার ট্রান্সভার্স ডিরেকশনে যখন থাকছে তখন সেটা বলে ট্রান্সভার্স ফিগার। এইটা এরকম গর্ত টাইপের হয়ে যাবে, ঠিক আছে, চারচুকো ভাবে হবে যেরকম হোল্ড শেপে, সেটা হচ্ছে ট্রান্সভার্স ফিগার। এই হচ্ছে আমাদের রেলের ফেলিওর, আর কিছু না। রেল কি কি রেলভাবে ফেলিওর হতে পারে যতগুলো বললাম। এবার দেখ যেটা আছে সেকশনস অফ রেল রিকোয়ার্ড। এই যে আমার একটা রেলের কিন্তু ডাইমেনশন আছে, হ্যাঁ। তিনটে যে রেল আমরা পড়লাম, কি কি রেল পড়লাম, একটা ছিল আমাদের ব্রড গেজ, সরি একটা ছিল আমাদের বুল হেডেড, একটা ছিল ডাবল হেড, আর একটা হচ্ছে ফ্ল্যাট ফুটেড। এদের কিন্তু সবার কিন্তু ডাইমেনশন আছে, ঠিক আছে। ডাইমেনশন গুলো কি কি বলছে, যখন আমার ডাবল হেড রেল হবে মানে উপরেরটাও সমান নিচেরটাও সমান, ঠিক আছে। আজকে এবারে আদ্যাপীঠের পরীক্ষায় কোথা থেকে রেল থেকে কোশ্চেন দিয়ে দিয়েছে। তো যারা পরীক্ষা দিয়ে গেছে সব মানে কি বলবো কেঁদে হয়রানি হয়ে গেছে। যে একটা কলেজের পরীক্ষায় আরসিসি ছেড়ে স্টিল ছেড়ে কোথায় রেল। এইটা হচ্ছে আমার ডাবল হেডেড, মানে উপরেরটা সেম, হেড আর ফুট কিন্তু দুটোই এক। এটা কত থাকে উইথ থাকে আমি নিজেও জানি না, ভুলে গেছি, সব মনে রাখার প্রয়োজনও নেই। 70, এটা কত থাকে 65, 44.5। আর তোর সেম নিচেরটাও তাই থাকে, এই ওয়েবটা থাকে হচ্ছে 19 mm, আর মিডিলেরটা থাকে 63.4। এটা হচ্ছে 63.4, এটা হচ্ছে 44.5। এটা ডাবল হেডেড। বুল হেডেড যখন হচ্ছে তখন কি হবে, বুল মানে হচ্ছে আমার উপরেরটা বড় হবে নিচেরটা ছোট হবে। এই বুল হেডেড করার অ্যাডভান্টেজ কি বলতে পারবি কেউ? কি হতে পারে, কেন হঠাৎ এরকম বুল হেডেড কেন করলো? মাথাটা বড় পাটা ছোট, এরকম হঠাৎ করার টেন্ডেন্সিটা কি, এটা কেন? অনেক অনেকটা জায়গা পাবে। অনেকটা জায়গা না, এটা করার মেন উদ্দেশ্য হচ্ছে ওপর পোর্শনটা যখন ক্ষয়ে যাবে, মনে করো আমি হ্যাঁ হ্যাঁ, কাটালাম ওপর উল্টে পর, উল্টে। উল্টে আবার আমি নিচের পোর্শনটা ইউজ করতে হুম পারবো। হুম হুম। এটা হচ্ছে মেন ফান্ডা ছিল বুল হেডেড, আর কিছুই না। এটা হচ্ছে এই ডাবল হেডেড রেল যদি আমি ইউজ করি তখন একটা টার্ম আছে যে আমার চেয়ার ইউজ করা হয়, পরীক্ষায় কোশ্চেন দেয় যে চেয়ার চেয়ার মানে হচ্ছে একটা ফিক্সার, ঠিক আছে। সেই চেয়ারটা আমরা কখন ইউজ করি, চেয়ার ইজ ইউজ যখন আমার ডাবল হেডেড, ওই তো, যখন আমার কি বল, ওই যে জিলিপির বদলে যেটা দেওয়া হয়। না চেয়ার জিনিসটা আলাদা, পরে দেখাবো যখন ফিক্সার করবো তখন দেখাবো, জিলিপির বদলে না। এটা হচ্ছে চেয়ার ইজ ইউজ ডাবল হেডেড যখন কোনো দেখা যায় না তা চেয়ার দেখবি কি করে, ডাবল হেডেড দেখতে পেলে তখন চেয়ার দেখায়। আর বুল হেডটা কিছু ইউজ করা হয় না, নর্মাল যেরকম ফিক্সার সেইটা ইউজ করা হয়। বুল হেডের ডাইমেনশন হচ্ছে উপরেরটা হচ্ছে 68.7, 68.7, তারপরেরটা হচ্ছে 46, এই থিকনেসটা হচ্ছে 16.3, হাইটটা হচ্ছে এই হাইটটা হচ্ছে 65.9, এইটা হচ্ছে 33 এই থিকনেসটা, আর এটা হচ্ছে 63.6, ঠিক আছে। এটা 68 ছিল, 63 ছিল। এটা হচ্ছে আমার বুল হেডেড রেল। আর একটা যেটা আছে সেটা হচ্ছে ফ্ল্যাট ফুটেড রেল। ফ্ল্যাট ফুটেড রেলের ডাইমেনশনটা কি, এটা শুধু পরীক্ষার আগে, এটা তোর যদি কোনোদিন রেলটা যদি পরীক্ষার কোশ্চেন চলে আসে তখন ঠিকঠাক সাজিয়ে গুছিয়ে লেখার জন্য, এটা পরীক্ষার আগের দিন একবার ছবিটা এঁকে করে নিই, ব্যাস তাহলেই হয়ে যাবে। এটা আগে থেকে কিছু মুখস্থ করতে হবে না। এটা হচ্ছে 66.7,
এটা হচ্ছে 13.9, বটমটা হচ্ছে 136.5, আর ঠিক আছে ওভারঅল হাইটটা আছে 142.9, ওভারঅল হাইট হচ্ছে 142.9। ব্যাস, ঠিক আছে। আর এগুলো সব আছে, অত মনে রাখতে হবে না, এগুলো জানলেই হবে। এবার তারপর কোথায় আসছে দাদা তো রেল। হ্যাঁ বল। দাদা হুম। বলছি যেটা তোমার উল্টে লাগানো যাবে ওটা কিসে বললে? বুল হেডে? ওটা বুল হেড। বুল হবে না, ওটা তো ডবল হবে। না, বুল হেডই হবে। বুল হেডের কি বুল হয়েছে, হেডে দিস হবে? রেল সেকশন। দাদা বুল হেড হবে কি করে? একদিকটা তো ছোট আছে, ওই দিকটা আমি লাগাবো আরে কি করে? বাবা, এইটাই হচ্ছে অ্যাকচুয়াল জিনিস। ঠিক আছে, কি বলছে দেখ, দিস রেল সেকশন হ্যাভিং দেয়ার হেড মোর ডাইমেনশন দেন দেয়ার ফুট আর নোন অ্যাজ দ্য বুলেট। কেন বুলেট বলা হচ্ছে? বিকজ তার হেডটা হচ্ছে ফুটের থেকে বড়। অ্যান্ড বুল হেডেড রেলস আর কমনলি ইউজড অন ইন্ডিয়ান রেলওয়ে স্পেশালি ফর দ্য কনস্ট্রাকশন পয়েন্ট অ্যান্ড দ্য ক্রসিং। তাহলে পয়েন্ট অ্যান্ড ক্রসিং এ কিন্তু হচ্ছে আমার বুল হেডেড রেল কিন্তু ইউজ করা হয়। দাদা তুমি একটা জিনিস ভাবো, যদি ডাবল হেড হয়, আমার উপরটা মনে করো ক্ষয়ে গেল, মালটাকে আমি উল্টে উল্টে দিলাম, তাহলে কি আমার ডাইমেনশন তো আমার সেমই রইলো? কেন আমার নিচেটা তো সেই একই ডাইমেনশন আছে, কিন্তু তোমার ইয়েতে, এই কি বলতে গেলাম, বুল হেডে তো আমার একদিকটা ছোট আছে, আমি উল্টে লাগালে তো সে ছোট হয়ে গেল। হুম, দেখি এবার, যখন কন্ট্রোভার্সি যখন উঠলোই যখন। হুম, ঠিকই বলেছিস, ডাবল হেডেড রেলই ইউজ করা হয়। These rails are widely used in railway track, and the idea behind using these rails was that when the head had worn out and due to the rubbing action of wheels and the rail could be inverted and the reused. ঠিক আছে। আর বুল হেডেড রেলসটা আমার পয়েন্ট অ্যান্ড ক্রসিং এ ইউজ করা। এইটা বুল হেডেড ইউজ মার্কিং ফর দ্য পয়েন্ট অ্যান্ড দ্য ক্রসিং, এই হচ্ছে দুটো জিনিস। আর বুল হেডেড রেল ইউজ করার সময় আমার চেয়ার বার ইউজ করতে হয়। এগুলো যে শর্ট কোশ্চেন দেয়, চেয়ার বার, চেয়ারটা আমি কখন ইউজ করি? চেয়ারটা ইউজ করা হয় আমার যখন বুল হেডেডটা ইউজ করি। বুল হেডেড না, ডাবল হেড কোনটা? ডাবল হেডেড সময় চেয়ার বার ইউজ করতে হয়। বাহ, ভেরি গুড। আমি একটা অন্য জিনিস ভাবছিলাম, সেই কারণে বললাম। কারণ তোর বুল হেডেড রেল তো হবে না, তাহলে নিচেটা তো উইক হয়ে যাবে, এই সমস্ত কিছু ইউজ করা হতো না। সেই জন্যই এখন ফ্ল্যাট ফুটে রয়েছে, তো এক্সটেন্ড হয়ে যাবে। আমি আমার, তুই যেটা বলছিস, মনে কর আমি ডাবল হেডেডে করলাম, আমার নিচে তো লোডটা তো আমাকে বেশি দিতে হবে। এই পোর্শনটা আমার, এই অংশটা ক্ষয়ে গেল। ঠিক আছে, এটা বলছিস তুই, এখানটা আমার ক্ষয়ে ছোট হয়ে গেল, আমি সেটাকে নিচে নিচে ইউজ করে দিচ্ছি, আর এইটাকে আমি উপরে তুলে দিচ্ছি। তাহলে নিচের যদি এরিয়াটা যদি ছোট হয়ে যায়, তখন তো আমার প্রেশারটা বেশি করবে। প্রেসার পড়বে, কিন্তু সেটাকে আমি ইয়ে হিসেবে তো করতে, মানে কি বলবো, বুল হেডেড হিসেবে তো আমি ইউজ করতে পারবো। কারণ দেখো বুল হেডের ডাইমেনশন তো নিচের দিকে ছোট, আমার যদি 70টা 63.6 হয়ে যায়, আমার তো কোনো প্রবলেম নেই। অ্যাজ এ বুল হেডেড তো আমি চালাতেই পারবো। হুম, ভেরি গুড। আবার ওয়েল্ডিং অফ দ্য রেলস, রেলের, আমার ওয়েল্ডিং এসব বলবো না, আমি নিজেও জানি না, করিনি কখন। ক্রিপ অফ রেল, হ্যাঁ, তিনটে থিওরি পড়তে বলেছিলাম, পড়েছিস? ওয়েভ মোশন থিওরি, পারকিউশন থিওরি, আর একটা হচ্ছে আমাদের ড্র্যাগ থিওরি। কি বলছে বলি যে একবার, পড়িস নিতে জানি। According these theories, wave motion is set up resilient track because of the moving loads, causing deflections of the rails under the loads. And the proportions of the rails immediately under the wheels get slightly depressed and due to the wheel loads. And therefore, the rails generally have tendency to wave formation. কি বলছে দেখ, ওয়েভ মোশন থিওরি কি বলছে? বলছে যেখানে আমার চাকাটা পড়ছে সেখানে কি হচ্ছে, অটোমেটিক ডাউন হয়ে যাচ্ছে। তাহলে একটা স্ট্রেট পোর্শন থাকবে, সেই যদি আমার এই পোর্শনটা ডাউন হয়ে যায়,
অটোমেটিক একটা তো আপ আমাকে হতেই হবে এরকম, হবে কি না? ওটাই হুম এখন হুম ওটাই এখানে বলছে ওয়েব মোশন ইজ সেট আপ টু রেসিলিয়েন্ট দ্য ট্র্যাক বিকজ দ্য মুভিং লোড, যখন আমার মুভিং লোড করছে কজ দ্য ডিফারেন্স ইন দ্য রেল আন্ডার দ্য লোড। তাহলে যখনই আমার লোড করছে তখন রেলটা আমার একটু হলেও ডিফ্লেকশন করছে, বাট এই যে ডিফ্লেকশন হওয়ার জন্যই কি হচ্ছে আমার এদিকে আপ হয়ে যাচ্ছে, তাহলে আবার যে আপ হচ্ছে তাহলে এরকম ভাবে বাড়তে বাড়তে থাকছে, বাড়তে বাড়তে থাকে, যেটা আমার স্ট্রেট ছিল এইরকম সেটা আমার লেন্থ হিসেবে বেড়ে যাচ্ছে। দ্য পোর্শন অফ দ্য রেলস ইমিডিয়েটলি আন্ডার দ্য হুইল গেট slightly depressed and due to wheel load and therefore the rails generally wave form, যেটা হচ্ছে আমার তোর ওয়েভ মোশন থিওরি। পারকিউশন থিওরি কি বলছে? পারকিউশন থিওরি বলছে এখানে ওয়েভ মোশনে যেটা বলেছিল যে ডিফ্লেকশন রেল আন্ডার দ্য লোড, ঠিক আছে, এইটা হচ্ছে মেন ব্যাপার, যে যেখানে আমার রেলের লোড পড়ছে সেইখান থেকে আমার ডিফ্লেকশনটা স্টার্ট হচ্ছে। আবার পারকিউশন এসে বলছে the creep is developed due to the impact wheels at the rail end, এই যে তাহলে ডিউ টু ইম্প্যাক্ট অফ দ্য হুইলস এট দ্য রেল এন্ড অ্যাহেড অফ এ জয়েন্ট, ঠিক আছে? যখন মানে একটা আমার রেল থেকে আরেকটা রেলে যখন পড়ছে তখন ওই এক্স্যাক্টলি জয়েন্টের ওখানে ইম্প্যাক্ট। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এইখান থেকে এই যখন শেষ হয়ে যখনই এইখানটায় পড়লো এন্ডে, তখনই কি হলো, এখানে এন্ডে আমার বেঁকে গেল মেন। এবার যেই বেঁকে গেলে আস্তে আস্তে এবার এগোতে রইলো। আগে আমার ওয়েব মোশন কি বললো যেখানে আমার রেলে লোড করছে সেখান থেকেই হচ্ছে, বাট এ বলছে না একদম স্টার্টিং থেকে ওটা স্টার্ট হয়ে যাচ্ছে, যখনই একটা শেষ হয়ে যখন আর একটা পড়ছে। ওই জন্যই তাহলে ট্রেনে খ্যাটাক 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 আওয়াজ হয়। ওটা তো ব্যালাস্টের জন্য আওয়াজ হয়, ওটা সেটা কি স্লিপ জয়েন্ট গুলো স্লিপ তো খুব প্রবলেম। হ্যাঁ ওই হ্যাঁ সে তো হবেই। অ্যাজ দ্য হুইলস অফ দ্য মুভিং ট্রেনস লিভ, না ওই যে খ্যাটাক খ্যাটাক আওয়াজটা মেনলি হয় পয়েন্ট অ্যান্ড ক্রসিং এ, দেখবি সোজাতে বেশি কিছু হয় না। যখন আমার পয়েন্ট ক্রসিং হয়, যখন একটা লাইন যখন আমার চেঞ্জ হয় একটা লাইন থেকে এক লাইনে, সেইখানে দেখি আওয়াজটা বেশি করে হয়। ভালো করে ট্রেন মনে করো এই পয়েন্ট জয়িং এ, ঠিক আছে পরে সব আসবো। বলছে অ্যাজ দ্য হুইলস অফ দ্য মুভিং ট্রেন লিভ দ্য ট্রেলিং এন্ড, এই যে লিভ দ্য ট্রেলিং এন্ড থাকে, আর একটা তো হচ্ছে ল্যান্ডিং রেল, ঠিক আছে? ট্রেলিং রেল মানে হচ্ছে যেটাকে আমার পিছনে ফেলে দিয়ে এলো সেটা হচ্ছে ট্রেলিং রেল, আর ল্যান্ডিং রেল মানে যেটাকে এগোচ্ছে। সেই বলছে অ্যাজ দ্য হুইলস অফ দ্য মুভিং ট্রেন লিভ ট্রেলিং রেল, মানে পিছনের রেলটাকে ছেড়ে দিচ্ছে অ্যাট দ্য জয়েন্ট অ্যান্ড দ্য রেল গেট পুশড ফরওয়ার্ড causing to move longitudinally in the direction of the traffic, and that is the how to creep develops. Through the impact of the single wheel may be nominal, and the continuous movement of the several wheels passing over the joint pushes the facing normal to the rail forward and creates currency. বলছে একটা যদি রেল চাকাতে তাহলে কোনো প্রবলেম হতো না, বাট আমার কি একটা রেল কি একটা চাকা দিয়ে তৈরি হয়? একটা চাকা দিয়ে তৈরি হয় না, সেভারেল হুইলস থাকে। যখন সেভারেল হুইলস থাকে তখন এখানে আমার বেড়ে যাচ্ছে, বুঝে গেল? এটা ছিল হচ্ছে পারকিউশন থিওরি। আর ড্র্যাগ মানে কি বলছে? ড্র্যাগ এফেক্ট। ড্র্যাগ কাকে বলে? হোয়াট ইজ দ্য ড্র্যাগ? ড্র্যাগ মানে কি টেনে ধরা, ড্র্যাগ ফোর্স। According to the drag theory, the backward thrust of the driving wheels of a locomotive has the tendency to push the rail backwards. Drag theory কি হচ্ছে? Backward thrust driving wheels of এটা আমি জানি না, এটা দেখতে হবে একবার, এটা আমি নেক্সট ক্লাসে দেখে বলবো। আমি মানে অনেকবার পড়েছি। চাকাটা যখন চলছে সামনের দিকে, রেলটাকে পিছনের দিকে ঠেলছে। কি করে হয় সেটা? তাই তো হবে, মনে করো রেলের চাকাটা তো সামনের দিকে ঘুরছে, তো ঘুরলে তো পিছন দিকে, মনে করো তুমি একটা মাদুরের উপর তুমি মনে করো পা দিয়ে চলছো, মাদুরটা তো আস্তে আস্তে পিছন দিকে পিছবে। সেটা তো তুই যখন ঘুরছিস, যখন এখানে পা দিচ্ছিস, অটোমেটিক তোর কাইনেটিক এনার্জি এটাকে পেছন দিকে রোটেট করছে। হুম, তুই যেটা বলতে চাইছিস এটাই তো বলতে এইরকম ভাবে চাইছে যখন, মনে হচ্ছে। এটা আমি দেখে বলবো ড্র্যাগ থিওরিটা, যদি তোরা দেখে বুঝতে পারিস আচ্ছা। ভালো। তাহলে আমার দেখতে হবে, এটা একটা প্রবলেম আছে। প্রিভেনশন অফ দ্য স্লিপ এসব বলে দিয়েছি আমি। স্লিপলেস স্লিপার, স্লিপারও কালকে বলেছিলাম। স্লিপারের ডাইমেনশন পড়তে হবে না। স্লিপার থেকে একটা অঙ্ক দেয়, লেখ ফর্মুলাটা, যেটা হচ্ছে আমার স্পেসিং, মানে ওটা ডেপথ অফ ব্যালাস্ট ছিল নাকি, ওটা কিসে আছে? ডেপথ অফ ব্যালাস্ট, দেখিনি অঙ্কটা আছে কিনা। না,
এক মিনিট দাঁড়া। খাতায় অনেক কিছু লেখা আছে, বাপরে বাপ। আমার স্ক্যান ফ্যান করতে ভালো লাগে না, নাহলে এটা দিলে তোদের না আমার কিছু লাভ তো নেই। কত স্ক্যান করবে এত মোটা খাতা। ব্যালাস্ট জিনিসটা কি দেখ, তাহলে ব্যালাস্ট আমার মেনলি কি কাজ করে, ব্যালাস্ট কালকে আমি বলিনি। রেল থেকে লোড আসছে আমার স্লিপারে, কে বারবার ঢুকছিস বেরোচ্ছিস বল না? যা ফোন এসেছিল একটা। তাহলে ব্যালাস্টটা কি? ব্যালাস্ট হচ্ছে আমার রেলের নিচে স্লিপার থাকছে, স্লিপারের নিচে হচ্ছে আমার ব্যালাস্ট থাকছে। তাহলে ব্যালাস্টের মেন কাজ কি, আমার স্লিপারটাকে ধরে রাখা। ব্যালাস্ট ইজ এ লেয়ার, ব্রোকেন স্টোন। সেখানে আমার কি কি থাকতে পারে, ব্রোকেন স্টোন থাকতে পারে, গ্র্যাভেল থাকতে পারে, মোরাম থাকতে পারে, or any other granular material placed on the packed below the around the sleepers and distributing the load from the sleepers to the formations. মেন কাজটা কি, ডিস্ট্রিবিউটিং দ্য লোড ফ্রম দ্য স্লিপার্স এন্ড টু দ্য ফরমেশনস। এই যে আমরা একটা ঘরে একটা চাপাই, মেনলি মেন পারপাসটা কিন্তু হচ্ছে লোডকে ঠিকঠাকভাবে স্প্রেড করে, ঠিক আছে? এর বাইরে কিন্তু আর কোনো কারণ থাকে না। ইট প্রোভাইডস দ্য ড্রেনেজ অ্যাজ ওয়েল এজ দ্য লংজিটিউডাল and lateral stability of the track. The longitudinal and lateral stability of the track কিন্তু এটা করে। কি ফাংশন কি কি হতে পারে, ফার্স্ট প্রোভাইড হচ্ছে হার্ড বেড একটা তৈরি করা ফর দ্য স্লিপার। স্লিপারের পজিশনটাকে ঠিকঠাক করে ধরে রাখা, লোডটাকে ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউট করা, ইলাস্টিসিটি প্রোভাইড করা, ঠিক আছে? অ্যান্ড প্রপার রাইডিং কমফোর্ট যাতে পাওয়া যায়, যাতে আমার একটা রেজিস্ট্যান্স প্রোভাইড করে, লংজিটিউডাল ল্যাটারাল স্টেবিলিটি, মানে সহজে যেন সেই আমার রেলটা বেড়ে যেতে না পারে, সহজে ল্যাটারাল যাতে মুভমেন্ট যাতে না হতে পারে, এফেক্টিভ ড্রেনেজ, ঠিক আছে? সেগুলি অ্যালাইনমেন্টকে ঠিকঠাক করে মেনটেন করা, মেনটেন দ্য অ্যালাইনমেন্ট। গুড ব্যালাস্ট কি হবে, এটা হচ্ছে ফাংশন অফ দ্য ব্যালাস্ট। এবার হচ্ছে গুড ব্যালাস্ট, সাফিসিয়েন্ট স্ট্রেংথ থাকতে হবে, ব্যালাস্ট যাতে না গুঁড়ো না হয়ে যায়। এমন লোড গেল, একটা ট্রেন গেল, ব্যালাস্ট গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। সেই ট্রেনে দেখেছি, সেই আমার একটা চিরুনির মতো থাকে, আঁচড়ার মতো দিয়ে আঁচড়ায়, ওটার কি নাম পরে দেখতে পাবো। সেই ব্যালান্স যখন গুঁড়ো হয়ে যায়, দেখেছিস রেল লাইনে সেই ব্যালান্স গুলোকে গ্রুপ ডি স্টাফ গুলো সেই টেনে টেনে পরিষ্কার করে। ব্যালান্স যখন রিনিউ করা হয়, হ্যাঁ পুরোনো হ্যাঁ ব্যালান্স গুলোকে হ্যাঁ। পুরোনো ব্যালান্স গুলোকে ফেলে নতুন ব্যালান্স দেয়। কি কারণে হুম দেয়? হুম হুম। কারণ ওই যে লোড যেতে যেতে, ইম্প্যাক্ট লোড যেতে যেতে আমার ব্যালান্স গুলোকে গুঁড়ো হয়ে যায়। ওই গুঁড়ো হয়ে যাওয়ার ফলে কি হয়, ব্যালান্সের যে ভয়েডস গুলো সেগুলো ক্লগিং হয়ে যায়। যেই ক্লগিং হয়ে যায়, ফলে জলটা কি করে আর পাস করতে পারে না। যেই জলগুলো পাস করতে পারে না, সেই জন্য আমাকে ব্যালান্স গুলোকে সরিয়ে দিতে হয়। সাফিসিয়েন্ট স্ট্রেংথ হতে হবে, ডিউরেবল হতে হবে, ঠিক আছে? রাফ এবং অ্যাঙ্গুলার হতে হবে। রাফ এবং অ্যাঙ্গুলার যদি হয় তবে সে আমার এই প্রোভাইড করবে, একটা ফ্রিকশনাল ফোর্স প্রোভাইড করবে। গুড ওয়ার্কেবিলিটি থাকতে হবে, চিপলি মার্কেটে অ্যাভেলেবেল থাকতে হবে, ঠিক আছে? নট মেক দ্য ট্র্যাক ডাস্টি অর দ্য মাটি, যেটা বললাম, যাতে না প্রোভাইড করে। ইজি অ্যান্ড কুইক ড্রেনেজ, যাতে জল তাড়াতাড়ি পাঠিয়ে দেয়। অ্যান্ড শুড নট হ্যাভ দ্য কেমিক্যাল অ্যাকশন, মেটাল স্লিপার। এত কিছু হতে পারে, ব্রোকেন স্টোন, গ্র্যাভেল, স্যান্ড, অ্যাশ, কাঙ্কার, মোরাম, ব্লাস্ট ফার্নেস, ব্রিক ব্লাস্ট। আমরা মেনলি কোনটা ইউজ করি, ব্রোকেন স্টোনটাকে ইউজ করি ব্যালাস্ট হিসেবে, ঠিক আছে? এখানে আমার মেনলি কোন জিনিসটা, কোন পাথরটা থাকে, যেটা হচ্ছে আমার কোয়ার্টজাইট থাকে, ইগনিয়াস রক, ঠিক আছে? আমরা মেনলি ইগনিয়াস রকই কিন্তু এখানে ইউজ করি, ঠিক আছে? কোন টাইপের রক? ইগনিয়াস রক, যেটা হচ্ছে আমার গ্রানাইট অথবা কোয়ার্টজাইট। গ্রানাইটটা ইউজ করে না, গ্রানাইটটা খুব কস্টলি, এই কোয়ার্টজাইটটা ম্যাক্সিমাম ইউজ করা হয়। পরীক্ষা দেয় যে আমরা কি ইউজ করি, সেটা হচ্ছে কোয়ার্টজাইট। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখে নিচ্ছে, গ্র্যাভেল ফ্যাভেল এসব আর বলছি না, এসব পাশে জিনিস। ব্লাস্ট ফার্নেস ফ্ল্যাগটা কি, কেউ বলতে পারবে কি, হোয়াট ইজ ব্লাস্ট ফার্নেস ফ্ল্যাগ? এটা আমাদের সিমেন্টও তো হয় যে, হ্যাঁ সিমেন্টটা দেয়, কিন্তু পড়েছিলাম, হুম মনে নেই। হুম ব্লাস্ট ফার্নেস ফ্ল্যাগ হচ্ছে আমাদের দুটো জিনিস হয়, একটা হচ্ছে প্রজ্বলনা, একটা হচ্ছে ব্লাস্ট ফার্নেস ফ্ল্যাগ, মানে ধাতু মল যেটাকে বলা হয়, ঠিক আছে? যেখান থেকে আমাদের ওই খনিজ থেকে, যেখানে আমাদের আকরিক বা খনিজ, আকরিক ধাতু তো মেনলি আমাদের ধাতুটা কোথা থেকে এক্সট্রাকশন করা হয়, আমাদের ওর থেকে আকরিক। তো
তো ওর থেকে যখন এক্সট্রাকশন করা যায় তখন ওদের গায়ে অনেক কিছু আমার লেগে থাকে, ঠিক আছে? মানে ওই যে খারাপ টাইপের জিনিসগুলো, ওগুলো কি বলা হচ্ছে আমার ব্লাস্ট ফার্নেস লাইক দ্য ওয়েস্ট প্রোডাক্ট অফ দ্য অবটেন ফ্রম দ্য ব্লাস্ট ফার্নেস টু স্টিল ইন্ডাস্ট্রি, হাই গ্রেড অফ দ্য ব্লাস্ট ফার্নেস অল দ্য ক্যারেক্টার গুড ব্যালেন্স। মানে স্টিল যখন ওই মেটালকে যখন আমার করা হচ্ছে তখন যে বেরোয় সেটা হচ্ছে ব্লাস্ট ফার্নেস। এবার হচ্ছে ফিক্সার্স অ্যান্ড দ্য ফাসেনিং। এই হচ্ছে যে দুটো টার্ম, হোয়াট ইজ ফিক্সার্স অ্যান্ড হোয়াট ইজ ফাসেনিং। এখানে একটা জিনিস নেই, সেটা লিখে আমি কালকে বলেও দিয়েছিলাম অবশ্য, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা দেয় খুব, যেটা হচ্ছে আমার সাইজ অ্যান্ড সেকশন অফ দ্য ব্যালাস্ট। সাইজ অ্যান্ড সেকশন অফ ব্যালাস্ট একটা পরীক্ষা হয় ডিএফসিসিআইএল, ঠিক আছে? ডিএফসিসিআইএল আমি পরীক্ষাটা একবার দিয়েছিলাম, এটা রেলের একটা পার্ট। আর আরআরবি যেই নিচ্ছে, আরআরবি যেই থেকে একটা পার্ট ভাগ করে দিয়েছে ডিএফসিসিআইএল। আরআরবি যেই যে স্যালারি তার থেকে কিন্তু ডিএফসিসিআইএল ভ্যালু বেশি, মানে স্যালারি বেশি যেই রেট। এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেনে রেল থেকে আসে। এখানে তো টোটাল যদি 80টা না কটা কোশ্চেন থাকে, ফর্ম ফিল আপে 900 টাকা। আমি একবার শুধু পরীক্ষাটা দিয়েছিলাম, 40 থেকে 50টা আছে রেল থেকে কোশ্চেন। সেখানে এই সমস্ত কোশ্চেন জিনিসগুলো কিরকম লাগে। কি কঠিন থাকে? কোশ্চেন থাকে, কোশ্চেন একটু কঠিন থাকে। আমি একবারই দিয়েছিলাম, তখন কত 60 না 62 পেয়েছিলাম, টেকনিক্যাল নন টেকনিক্যাল মিলিয়ে। সাইজ অ্যান্ড এখন থেকে তোরা ফলো রাখবি, যা যা পরীক্ষা বেরোচ্ছে সব পরীক্ষা দিবি। যেমন আমার এই গভর্নমেন্ট জব প্রিপারেশনের ক্ষেত্রে বলছে, আমার ফার্স্ট পরীক্ষা ছিল 2019-এর এসএসসি, তারপর ছিল তোর কেএমসি, তারপর এরকম কত পরীক্ষা দিয়েছি, এনবিসিসি, এনএইচপিসি, যেই যত ফর্ম বেরোতো 300 400 500 টাকা দিয়ে সব ফিল আপ করতাম, 10টা 20টা। এবার যত দিবি তত কি বলতো, নিজের একটা বুঝতে পারবি আপগ্রেডেশন হচ্ছে, নিজে কোন পজিশনে আছিস, কি হচ্ছে, এগুলো হবে। যদি সরকারি চাকরি অ্যাকচুয়াল করার ইচ্ছা থাকে, যদি ভেতরে যদি ঢুকে যায় না আমি সরকারি চাকরি করবো, আর তোর যদি মনে হয় আমার ড্রিম জব সেটাই পরীক্ষা দেবো, তাহলে কিন্তু হবে না। মানে এইগুলো দিচ্ছিস মানে কি, তোর আমার কিন্তু ইচ্ছা ছিল যে পিএসসি তে জব করা, ঠিক আছে? আগে থেকে একটা স্বপ্ন ছিল, কারণ আমার পিডব্লিউডি, সিপিডব্লিউডি এগুলো একটা, মানে কি বলবো, এটা ভালো লাগে আর কি। পিডব্লিউডি ইঞ্জিনিয়ার, বাবা মানে এগুলো সব পুরোনো ডিপার্টমেন্ট তো। বাট এইগুলো দেওয়ার আগে কিন্তু আমি যদি ডাইরেক্ট একবারে এসে টার্গেট করে, তাহলে মুশকিল হবে, তাহলে কিন্তু পাবো না। আমাকে উঠতে হবে, আবার পড়তে হবে, আবার উঠতে হবে, আবার পড়তে হবে, আবার উঠতে হবে, পড়তে হবে, এরকম ভাবে কিন্তু আস্তে আস্তে পৌঁছতে হবে, ঠিক আছে? সেই জন্য যদি কারো গভর্নমেন্ট জব ইচ্ছা থাকে, যা ফর্ম বেরোবে সবই কিন্তু ফিল আপ করবে, এবং সব সাবজেক্ট কিন্তু ভালো করে তৈরি করবে। সাইজ অ্যান্ড সেকশন অফ দ্য ব্যালান্স, ঠিক আছে? বলছে আমাদের সাইজটা কত থেকে কত হয়, 19 থেকে 51। সাইজটা কত থেকে কত হয়, 19 থেকে 51 পর্যন্ত হয়, ঠিক আছে? 51 এর উপরে হয় না, তারা 51 এর উপরে হবে না, বিকজ তারা ইন্টারলকিং প্রোভাইড করে না। ইন্টারলক মানে কি, একটা গ্র্যাভেলের সাথে একটাকে আসছে, এটা এই ইন্টারলকিংটা কিন্তু প্রোভাইড করে না। বলছি যদি উডেন স্লিপার যদি হয়, উডেন স্লিপার যেটা হচ্ছে 51 যদি স্টিল স্টিল স্লিপার হয় তখন হচ্ছে 38 আর পয়েন্ট অ্যান্ড ক্রসিং সেটা হচ্ছে 25.4 ঠিক আছে? তাহলে এই তিনটে আমাদের সাইজের ব্যালান্স হয় 51। তাহলে আমাদের নর্মালি জেনারেলি রেঞ্জ থাকে 19 থেকে 51। উডেন স্লিপারের নিচে ব্যালান্সের সাইজ 51 এটা 38 এটা হচ্ছে 25.4 আর এখান থেকে কিছু বলবো না, করবো না। তারপর যেটা আসছি, হ্যাঁ, ওই স্লিপারের ক্ষেত্রে একটা জিনিস বলা হয়নি। স্লিপার তো আমাদের মেনলি কালকে বলেছিলাম যে 3টে টাইপের স্লিপার হয়, একটা হচ্ছে উডেন, একটা হচ্ছে আরসিসি এই কংক্রিট স্লিপার, আর একটা হচ্ছে আমার মেটাল স্লিপার। উডেন স্লিপারের সব থেকে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে, উডেন স্লিপার যদি হয় সেটাকে বলে ট্র্যাক সার্কিটিং। এখানে আমি ভালো ট্র্যাক সার্কিটিং করতে পারবো। ট্র্যাক সার্কিটিং ট্র্যাক সার্কিটিং জিনিসটা কি? ট্র্যাক সার্কিটিং মানে হচ্ছে তোর দেখবি, তোরা ভালো করে খেয়াল করবি,
একটা রেল থেকে যখনই একটা গাড়ি যখন সিগন্যালটা ক্রস করে চলে গেল তখন কিন্তু অটোমেটিক কিন্তু লাল হয়ে যায়, ঠিক আছে? বা তো যদি লাইন যদি ক্লিয়ারেন্স থাকে, একটা চলে যাবে না, পরেরটা আবার হলুদ, সবুজ, লাল অটোমেটিক কিন্তু হয়, ঠিক আছে? এগুলো কিন্তু আমার কেউ ম্যানুয়ালি কিন্তু কন্ট্রোল করে না। তার জন্য আমার কি হয়, নিচে রেল লাইনের নিচে দিয়ে একটা আমার সার্কিট প্রোভাইড করে, তার দেওয়া থাকে, রেল লাইনের নিচ দিয়ে আমার তার যায়। যদি আমার উডেন স্লিপার যদি ইউজ করা হয়, উডেন স্লিপার হলে আমার ট্র্যাক সার্কিটিংটা খুব ভালো ইউজ করা যায়, কারণ এখানে তো বডি হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বাট এখানে যদি কোনো মেটাল স্লিপার যদি ইউজ করা হয়, ঠিক আছে, সেখানে কিন্তু আমার ট্র্যাক সার্কিটিং কিন্তু ভালো করে করা যায় না। উডেন স্লিপারের এই বড় অ্যাডভান্টেজ হচ্ছে ট্র্যাক সার্কিটিং, করবি তো ওখানে দেখবি আছে। আর উডেন স্লিপারের মোস্ট ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে তোর যে ওদের লাইফ ইয়ার ডিউরেবিলিটি তাড়াতাড়ি পচে নষ্ট হয়ে যায় বলে উডেন স্লিপারকে খুব একটা ইউজ করা হয়, ঠিক আছে? একটা কোশ্চেন পরীক্ষা দেয় যে ট্র্যাক সার্কিটিং কোনটার ক্ষেত্রে সব থেকে ভালো করা যায়, এটা হচ্ছে উডেন স্লিপার। এবার যেটা আসছে যেটা হচ্ছে ফিক্সার্স অ্যান্ড ফাসেনিং। ফিক্সার্স, FIXTURDS, ফিক্সার্স। আর এখানে আসছে ফাসেনিং, জানিস কোনটাকে কি বলে? না দাদা। কি বলছে, all fittings which are used for linking the rails end to end and also for the fixing the rails to sleepers in a track are known as the fixers and the fasteners. ফিক্সার্স মানে হচ্ছে যেটা আমার কানেক্টেড থাকবে রেল এন্ড টু, used to increase rail length, used to increase the rail length and rail to rail, রেল টু রেল এন্ড, ঠিক আছে? রেল একটা আমার শেষ হচ্ছে, যেমন ওয়ান টাইপ অফ হচ্ছে তোর ফিস প্লেট, ঠিক আছে? একটা রেলের শেষে আমি আর একটা রেলের, দুটো রেলের এন্ডে আমি ইউজ করছি, সেটাকে বলা হচ্ছে আমার ফিক্সার। আর যখন রেলটা আমার স্লিপারে যখন আমার ঠিকঠাক যখন থাকবে, তোর ফাস্টেনিংসটা কি? ফাস্টেনিংস হচ্ছে রেলের সাথে স্লিপারের, ঠিক আছে, ইউজড টু রেল অ্যান্ড স্লিপার। রেল অ্যান্ড স্লিপারের জন্য যে আমার যেটা ইউজ করছি রেলের সাথে স্লিপারকে ঠিকঠাক কানেক্ট করার জন্য, সেটাকে বলে ফাস্টেনিং। আর রেল এন্ড থেকে রেল এন্ডে যেটা ইউজ করে সেটাকে বলে ফিক্সার। মানে ফিটিংস জিপি গুলোকে আমি ফাস্টেনিং বলতে পারবো? অবশ্যই, কারণ ওটা আমি স্লিপারের সাথে রেলকে আমি আটকে রাখছি, স্লিপারের সাথে যেগুলো রেলকে আমি আটকে রাখবো সেগুলোই হচ্ছে ফাস্টেনিং। আর ফিক্সার মানে হচ্ছে যেগুলো রেলকে রেলে আমি এন্ড বাড়াবো। The fittings which are permanent fastens in the track for making the connections of rail to rails and rails to sleepers are known as the fixers, ঠিক আছে? ফিস প্লেট, বিয়ারিং প্লেট। এটা আর একটু ছবি ছবি দেখাও না। সব আসবো, দাঁড়া সব আসবো। The fittings which are used for the securing the connections between the track are known as the fastening. কি হলো? Rail to rail and rail to sleeper are known as the fixers. আর connections between rail to rail and rail to sleepers in a track are known as the securing the connections. আর এটা হচ্ছে আমার making the connections and that are known as the permanent track for making the connection. এটা ভুল লেখা আছে, ভুল লিখে ফেলেছি।
ফাস্টেনিংস হচ্ছে সেইগুলো, ফিক্সারের এক্সাম্পল হচ্ছে রেল টু রেল অ্যান্ড রেল টু স্লিপার, এইটা হচ্ছে ফিক্সার। আর ফাস্টেনিংস হচ্ছে যেটা কানেকশনটাকে আমায় সিকিউর করে রাখে, কানেকশনটাকে সিকিউর, SECUR, সিকিউর, ঠিক আছে। যেমন হচ্ছে আমার কি ক্লিপ আছে, কি আছে, KEY, স্পাইক আছে, বোল্ট আছে, ঠিক আছে, এগুলো সব হচ্ছে ফাস্টেনিং, এগুলো ছোট ছোট যেগুলো আমার সিকিউর করছে। আর আমার এর এক্সাম্পল হচ্ছে ফিস প্লেট, ঠিক আছে, বিয়ারিং প্লেট, এটসেট্রা। এবার আমি দেখে একটা একটা করে আসছি, ঠিক আছে। ফিক্সার এন্ড ফাস্টেনিং, তাহলে ফিক্সার মানে কি বললাম, রেল টু রেল কানেকশন থাকছে এবং রেলের সাথে আমার স্লিপার থাকছে, মানে জাস্ট আমি কানেকশনটা করার জন্য, রেল লেন্থটাকে বাড়ানোর জন্য, রেল লেন্থটাকে বাড়ানোর জন্য। আর আমি এক্সট্রা অ্যাডিশনাল সিকিউর, মানে রেল লাইনটা আমার কোনোভাবে নষ্ট হবে না সেটা করার জন্য আমি যেটা করছি সেটাকে বলা হচ্ছে আমার তোর ফাস্টেনিং। তাহলে ফাস্টেনিং বলতে ক্লিপ, কি, স্পাইক এগুলো আসছে, ফিক্সার বলতে এগুলো। ফিক্সার ফাস্টেনিং মানে দুটোর কেউ ডিফারেন্সই জানে, এটা অনেক কষ্ট করে খুঁজে খুঁজে বার করতে হয়েছে। দেখ ফার্স্ট যেটা আসছে যেটা হচ্ছে ফিস প্লেট। ফিস প্লেট জিনিসটা কি? ফিস প্লেট দেখতে কিরকম হয় দেখে নে। দিস ইজ দ্য ফিস প্লেট, ঠিক আছে। দুটো রেলকে আমি জুড়ছি। এই যে রেলের যে জয়েন্টটা হচ্ছে, এই রেলের জয়েন্টটার নাম কি বলতো দেখি? এই যে রেলের জয়েন্টটা হচ্ছে কি জয়েন্ট? রেলের জয়েন্টটা আমি পড়িয়েছি, বলতে পারবি? এটা হচ্ছে সাসপেন্ডেড জয়েন্ট। বিকজ দেখ নিচে কিন্তু আমার স্লিপার নেই, তাই তো। নিচে যদি আমার স্লিপার থাকতো, এই জয়েন্টে যদি আমার একটা স্লিপার থাকতো, স্লিপার হলে তখন সেটাকে বলতাম সাপোর্টেড জয়েন্ট। নিচে স্লিপার থাকলে সাপোর্টেড, আর যেহেতু স্লিপার নেই তখন এটা সাসপেন্ডেড জয়েন্ট। কারণ যেরকম যে আমার দেখ স্লিপারের স্পেসিংটা কিন্তু আমার মেনটেন রাখতে হবে, ঠিক আছে, এটা জাস্ট স্পেসিং, এটা কম বেশি করা যাবে না, এটাকে আমাকে আগে রাখতে হবে। বাট আমার সেখানে যদি আমার রেলটা যদি কোথাও স্লিপারের উপর পড়লে তাহলে সাপোর্টেড, সাপোর্টের উপর না পড়লে সাসপেন্ডেড। তাহলে এই যে দুটো রেলকে আমি যে জয়েন করছি, দিস ইজ দা হচ্ছে ফিস প্লেট। নর্মালি একটা ফিস প্লেটের জন্য কতগুলো বোল্ট লাগে এটা আমাদের আদ্যাপিটার কোশ্চেন এসেছিল। একটা রেলকে আমার জয়েন করতে একটা ফিস প্লেটের সাথে কতগুলো আমার বোল্ট লাগে, ওটা অ্যান্সার হবে। নাট কাকে বলে, বোল্ট কাকে বলে জানিস তো? নাট বোল্ট, এগুলো আমরা নাট বোল্ট, কোনটা নাট কোনটা বোল্ট? কোনটা নাট কোনটা বোল্ট? সর্বনাশ করেছে, নাট নাট বলতে হচ্ছে জানিস? ওই যেটা যেটা আটকায়, যেটা যেটা দিয়ে আটকায়, আর বোল্ট হচ্ছে লম্বাটা, লম্বাটা। হাট। হ্যাঁ এটা এইটা হচ্ছে বোল্ট, এক্স্যাক্টলি এইটা হচ্ছে বোল্ট, এই লম্বাটা। আর নাট হচ্ছে এই, এইগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার নাট, নাট বোল্ট। তাহলে আমার নর্মাল একটা ফিস প্লেটের ক্ষেত্রে কতগুলো আমার রেড লাগে, যেটা হচ্ছে আমাদের চারটে কিন্তু বোল্ট লাগে, ঠিক আছে। এবার কি বলছে, ফিস প্লেটে আমাদের কি হয়, the plates which are used for the race joints to maintain the continuity of the race in a track are known as the fish plate. It is usually made of the mild steel, flat and 20 mm thick. তাহলে এইটা যেটা হচ্ছে এটা কত mm ঠিক থাকে? 2 সেন্টিমিটার, 22 সেন্টিমিটার আমার ঠিক আছে, এবং এটা কি দিয়ে তৈরি হচ্ছে? মাইল্ড স্টিল দিয়ে, MS দিয়ে। Fish plate is usually 456 mm long, provided and 4 holes, চারটে থাকে। তো বলার দরকার নেই, এসব লাগবে না, যখন পড়বে তখন দেখে নেবে। এবার ফিস প্লেট আবার দু রকম হয়, একটা হচ্ছে ফ্ল্যাট ফুটেড রেলকে জয়েন করার জন্য, একটা হচ্ছে বুল হেড রেলকে জয়েন করার জন্য। এটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্ল্যাট ফুটেড রেলকে জয়েন করেছে। আর যদি বুল হেডেড রেল যদি জয়েন করে,
বুলেটেড লেখা দেখাও। এই যে দেখতে পাচ্ছি জিনিসটা কিরকম। বোঝা যাচ্ছে কিরকম জিনিসটা? এটা দেখ, এটা যেমন আমার এইখানে শেষ হয়ে গেছিল, এটার যদি আমি ছবিটা যদি আমি টানি, এখানে যেটা আমার খাতায় যেটা টানা আছে, এই তো এইরকম আছে। এর আমার ফিস প্লেটটা এইরকম এসে এইরকম, এই 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 এইরকম ভাবে আমার এই জয়েন্টটাকে লাগানো আছে, ঠিক আছে, এই জয়েন্টটাকে। বাট আবার যখন আমার বুল হেডেড যখন হয়ে যাচ্ছে, মানে এটা যখন আমার বুল হেডেড হচ্ছে, এরকম এসে যখন এরকম হয়ে যাচ্ছে, তখন এই জিনিসটাই এসে আমার এইরকম এসে এই এসে টোটাল একবারে নিচে পর্যন্ত গড়িয়ে যাচ্ছে। এটা যেমন এইখানে শেষ হয়ে যাচ্ছে, ফ্ল্যাট ফুটের উপর রেস্ট করছে, এটা কিন্তু ফ্ল্যাট ফুটের উপর রেস্ট করছে না, এটা আমার টোটালটা বেরিয়ে যাচ্ছে। দিস ইজ কল্ড দ্য মেন ডিফারেন্স। এই যে দেখতে পাচ্ছিস, এটা এখানে দেখ শেষ হয়ে গেছে, বাট এটা দেখ এখান থেকে আমার শেষ হয়ে একদম আমার নিচে পর্যন্ত এসছে। বোঝা যাচ্ছে এটা? হুম হুম। এটা হচ্ছে মেন ডিফারেন্স, একটা হচ্ছে ফ্ল্যাট ফুটের জন্য, একটা হচ্ছে বুলেটের জন্য। তারপরে যেটা আসছে ফিস প্লেট গেল, এরপর যেটা হচ্ছে বিয়ারিং প্লেট। বিয়ারিং প্লেট মানে বুঝতেই পারছিস, যার ওপর আমার থাকে, ঠিক আছে, রেলটা একটা প্লেটের ওপর আমার রেস্ট করবে, যেটাকে বলা হচ্ছে বিয়ারিং প্লেট। কি বলছে দেখ, বিয়ারিং প্লেট, ফিস প্লেট গেল, এখানেই আছে, এই যে এই প্লেটটি হচ্ছে বিয়ারিং প্লেট। এই যে নিচে যে প্লেটটা আছে, এটা মেনলি আমার উডেন স্লিপারের ক্ষেত্রে বিয়ারিং প্লেট ইউজ করা হতো। এই যে এই প্লেটটা, বা তোর এইটা হচ্ছে চেয়ার বার, ঠিক আছে। এই যে এই জিনিসটা একটা একটা করে আসছে, নাহলে কেটে যাবে। দাদা বিয়ারিং, এটা ইয়েতে শিয়ালদার ওখানে আছে চেয়ার বার দেখছি। বিয়ারিং প্লেট, এইটা হচ্ছে আমার বিয়ারিং প্লেট, ঠিক আছে। যার ওপরে আমার, এটা মেনলি বিয়ারিং প্লেটটা আমার কোথায় ইউজ করা হয়, মেনলি আমার উডেন স্লিপারের ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে। উডেন স্লিপারের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটাকে বলা হয় বিয়ারিং প্লেট। কেন? বিকজ আচ্ছা, এখানে আমার, বলে ফেল। বলছি যে এখন দেখবে নিচে দেখবে রাবার প্যাডের মতো ইউজ করা হচ্ছে, ওটাকে কি বিয়ারিং প্যাড বলবো? ওই ওয়ান টাইপ অফ ওই রকমই, ওটা আমার রাবার প্যাড না, ওটাকে বলে গ্যাস কিট, ঠিক আছে। সব জায়গায় একটা করে রাবার প্যাড ইউজ করা হয়। তুই যদি হুম এখনকার আমার জিনিসগুলো কি কংক্রিটের, তো কংক্রিটের উপর তুই স্টিল যদি ইউজ করিস, কোনোভাবে জল ঠিক ঢুকবেই। দেখবি আমাদের যে কোনো ভাল বল যেগুলো প্লাস্টিকের তৈরি হয়, ওপরে দেখবি একটা রাবারের একটা জিনিস থাকে, যেটাকে আমাদের বলা হয় গ্যাসকেট বলা হয়। ওইটা দিলে কি হয়, পুরোপুরি মুখটা সিল হয়ে যায়, জল কোনো রকম ভাবে ঢুকতে পারে না। ক্লিয়ার কি বলতে চাইলাম? আচ্ছা। তুই হুম এই যে এইখানে কাঠের ওপর তুই যে দিয়েছিস, আমার কাঠের ওপর বিয়ারিং প্লেটটা দেওয়ার মেন উদ্দেশ্যটা কি, যেটা হচ্ছে আমার এটার এরিয়াটাকে বাড়িয়ে দেওয়া, যাতে লোডটা বেশি জায়গায় যদি স্প্রেড হয়। আমি এইখানে যদি এই যে ছোট জায়গা, আমার ফুটের চওড়াটা কতটা, ফুটের চওড়া এইটা, যদি এইটাতে উপরে যদি আমার লোডটা আমার পড়তো, তাহলে কি হতো, জিনিসটা আমার ঢুকে যেত অনেকটা, তাই না, কাঠটা আমার ঢুকে যেত। বাট এখানে যখনই আমার এরিয়াটা যখনই বেড়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, তাহলে আর এই কাঠটা কি ঢুকতে পারবে ভিতরে? না। বোঝা গেল কি বলতে চাইলাম? আর এই যে হুম জিনিসগুলো, এই যে ফুটো রাখা হয়েছে, ফুটো, এগুলোকে বলে স্পাইক। এই যে এটা ইউজ করা হচ্ছে, ডগ স্পাইক। স্পাইক মানে কি, ডগ স্পাইক মানে কি, কুকুরের পায়ের মতো আমার দেখতে হবে, ঠিক আছে। এইরকম টাইপের স্পাইক গুলো দেখতে হবে, এসে এরকম ছোটালো হবে, এইরকম এসে এইরকম এসে এইরকম এইরকম টাইপের দেখতে হবে। এটাকে ডগ স্পাইক, এই যে ইউজ করছে, দিস ইজ দ্য ডগ স্পাইক। বেস প্লেটটাকে আমার রেলের সাথে এবং স্লিপারের সাথে ঠিকঠাকভাবে ধরে রাখে। বিয়ারিং প্লেট, সরি, কি বলছি দেখ, bearing plates, the plates which are used for the between the flat-footed rails and wooden sleeper on a railway track are known as the bearing plate. It is made by the cast iron and wrought irons or in steel. This plate mainly provided with distributed load coming to the rails on the larger area of the sleepers, and it should be avoided at the ending of the sleepers. It should be
avoided edging of the sleepers and bearing plate two types, flat bearing plate and canted bearing plate. ফ্ল্যাট বিয়ারিং প্লেট মানে যেগুলো প্লেন থাকে, আর কান্টেড বিয়ারিং প্লেট গুলো মানে হচ্ছে আমার একটু হেলে থাকে, ঠিক আছে। আমি যে খাতাটা তুলে পাঠাবো সেই খাতাটা একবার দেখিস, অনেক কিছু অনেক ইনফরমেশন লেখা আছে, তখন পড়েও ছিলাম গাঁপিয়ে। তারপর আছে স্পাইক, এরপর মেন যেটা আছে স্পাইক। স্পাইক মানে কি আমাদের পেরেক যেরকম হয় ঠিক সেরকম টাইপের পেরেক। একটা স্পাইক দেখিয়ে দিলাম, স্পাইকের হোল রাখা হয়, সেটা স্লিপার রেল সবগুলোকে একটা করে আটকে রাখে। এবার স্পাইকের অনেক ভাগ আছে, যে ডগ স্পাইক গেল একটা, দেখাই স্পাইক দেখাই। এত টাইপের কিন্তু স্পাইক আছে। একটা গেল ডগ স্পাইক, ডগ স্পাইকটা দেখ কোন রকম কিছু নেই, জাস্ট পায়ের মাথাটা বার করা আছে, ঠিক আছে, সেটা ডগ স্পাইক। আর একটা হচ্ছে আমার স্ক্রিউ স্পাইক, যদি এরকম থ্রেডেড দেওয়া থাকে তখন স্ক্রিউ স্পাইক। আর একটা হচ্ছে রাউন্ড স্পাইক, ঠিক আছে, রাউন্ড হয়ে থাকবে, মাথাটা যেরকম এরকম চারচৌকো হয়ে আছে, স্কোয়ার শেপ হয়ে আছে, এবং স্কোয়ার শেপ হবে না, ওটা আমার রাউন্ড হয়ে থাকবে, ঠিক আছে। তারপর যেটা হচ্ছে বোল্ট, রাউন্ড স্পাইকটা তোদের দেখি যাবো। এই যে এইরকম তিনটে মেনলি স্পাইক, ডগ স্পাইক, কিউ স্পাইক, রাউন্ড স্পাইক, ঠিক আছে। ডাইমেনশন গুলো পরীক্ষার আগের দিন রাতে একটু দেখে নিস, যদি মনে থাকে, নাম্বার বেশি পাবি একটু। লিখে দিয়েছি, ভুলেই ব্যস্ত হলি, গল্প শেষ, ঠিক আছে। এই মাথাটা হচ্ছে আমার রাউন্ড শেপে হয়। এবার আসছে বোল্ট। বোল্টেরও আবার অনেক রকম ভাগ আছে, ঠিক আছে। একটাকে বলছে ফিস বোল্ট, যেটা মানে নর্মাল ফিস প্লেটে লাগানো থাকছে, যে এইগুলো হচ্ছে ফিস বোল্ট। আর একটা হচ্ছে হুক বোল্ট, হুক বোল্টটা খুব ইম্পর্টেন্ট। এই যে এরকম হুকের মতো দেখতে থাকে, কোথায় গেল পার্টিকুলার জিনিসটা আমার, এইরকম টাইপের খানিকটা, ঠিক আছে, নিচে আমার হুক আকারে করা থাকে এইটা, ডগ বোল্ট অর হুক বোল্ট, মানে নিচেটা আমার হুক টাইপের করা আছে, ব্যাস, আর কিছু নেই। তাহলে ফিক্সার ফাস্টেনিং এর মধ্যে মোটামুটি এইগুলোই আছে, ঠিক আছে। তাহলে ফিক্সার চেয়ার কাকে, চেয়ার চেয়ার, হ্যাঁ চেয়ারটা হচ্ছে এই যে এইটা হচ্ছে চেয়ার, এইটা এইটা এই জিনিসটা হচ্ছে আমার চেয়ার। চেয়ারটা মানে কি, চেয়ার কিরকম দেখতে হবে, তোর বুল হেডেড ক্ষেত্রে চেয়ার ইউজ করা হতো। চেয়ারটা কিরকম দেখতে, বুল হেডেড তো আমার এইরকম ছিল, শিয়ালদার ওখানে কি তোমার বুলেটের রেল আছে? হ্যাঁ হ্যাঁ, বুল হেডেড রিল পয়েন্ট অ্যান্ড ক্রসিং এ ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট এন্ড ক্রসিং এ দেখতে পাচ্ছিলাম। এইখানে আমার কিভাবে ইউজ করা হয়, আমার এই যে এই জিনিসটা আছে, বুল হেডেড রিল এখন ইউজ করে, সেটা শুধুমাত্র ইউজ করতে পয়েন্ট অ্যান্ড ক্রসিং, আর কোথাও না। এরকম জিনিসটা হচ্ছে আমার এরকম কামড়ে থাকে, ঠিক আছে, এইরকম। এই জিনিসটা আমার কিরকম শেপের, ঠিক আছে, আমার এইরকম এরকম আসছে, ঠিক আছে, এইরকম আসছে, এতে হচ্ছে আমার এই যে প্লেট আছে, মানে আমাদের উল্টানো দুইয়ের মতো,
মানে এই গেল, এই এসে এইরকম, দিস ইজ দ্য চেয়ার। এখানে এরকম এসে এইরকম ভাবে আমার এটাকে কামড়ে ধরে থাকে, ঠিক আছে? এইরকম কিন্তু নয়, মানে উল্টানো দুইয়ের মতো, আমার যাতে ধরে জায়গায় বসে থাকতে পারে। এইগুলো হচ্ছে চেয়ার। ফিস প্লেট, বিয়ারিং প্লেট নর্মাল থাকে, বিয়ারিং প্লেটে আমার কিছু থাকে না, সেই বিয়ারিং প্লেটের সাথে একটা করে বার করে দেয়, সেটা কি বলা হচ্ছে আমার তোর চেয়ার। এটা বুলেট রেটে ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের যে পার্মানেন্ট ওয়েতে যে যে জিনিসগুলো থাকে, পার্মানেন্ট ওয়ে তাহলে কি থাকে, রেল কত, পার্মানেন্ট মেন হচ্ছে গেজ। গেজ কাকে বলে, কত টাইপের গেজ হয়, কোথায় কোন গেজ ইউজ করে। তারপরে গেজের পরে আসছে রেল, কত টাইপের রেল, কোথায় কোন রেল ইউজ করবো। রেলের পরে আসছে স্লিপার, টাইপস অফ দ্য স্লিপার, মেনলি ওই তিনটে স্লিপার, তার আবার ভাগ আছে, তার কস্ট কনসোল দেখে কোনটা কোথায় ইউজ করবো। ব্যালাস্ট, কত টাইপের ব্যালাস্ট, প্রত্যেকটা ফাংশন গুলো তুমি জেনে রাখতে হবে, প্রত্যেকটা কি ফাংশন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমার তোর এ পয়েন্ট, এই ফিক্সার এন্ড ফাস্টেনিং, ব্যাস। দাদা পয়েন্টস এন্ড ক্রসিংটা আলাদা, মানে অন্য জায়গায় হবে নাকি? ওটা ট্র্যাক জিওমেট্রিক্স এর পার্ট। ও এবার আছে ট্র্যাক জিওমেট্রিক্স, তার পার্ট হচ্ছে পয়েন্ট এন্ড ক্রসিং। এবার দেখ, আমি এখান থেকে দুটো জিনিস আছে যেগুলো বলে রাখছি, যেটা হচ্ছে স্লিপার ডেন্সিটি। অঙ্কগুলো পড়া আছে সাথে, দেখছি। দাদা আজকে থাক, খেতে বেরোচ্ছি। এখন খেতে যাচ্ছিস? হ্যাঁ দাদা, এরপরে গেলে আর দেবে না। ঠিক আছে, ওকে রাখ, নেক্সট ক্লাসে দেখবি। নেক্সট ক্লাসে আমি এটা স্টার্ট করবো, ট্র্যাক জিওমেট্রিক্সটা, ঠিক আছে? এখানে সুপার এলিভেশন আছে, এখানে গ্রেড কম্পেনসেশন আছে, ঠিক আছে? থাক, এই পর্যন্তই থাক। ঠিক আছে দাদা। পরের দিন থেকে এই দুদিন একটু ব্যবস্থা করবি। আজ আমি আগে বলতে ভুলে গিয়েছিলাম, একটু আগে থেকে ফোন করে বলে দিবি যে আমাদের এই দিনটা, সোমবার দিনটা, আর একটাই তো দিন সপ্তাহে, তোদের তো শুক্রবার দিনটা তো এগিয়ে দিয়েছি। শুক্রবার দিনে 6টা থেকে ক্লাস করে দিই, দেখেছিস তো শুক্রবার দিনের কেসটা? শুক্রবার দিন কিন্তু সেকেন্ড হাফে কিন্তু নেই, 8টা থেকে 10টা কিন্তু নেই, কারণ ওরা বলছিল 6টা থেকে 8টা, একটা দিন সপ্তাহে একটা দিন, মানে 9:30 বাজে। আমি স্টার্ট করতে করতে আমার কিন্তু আজ বেজে গেল 8:20-25 বেজে গেছে, এতই করতে করতে। পরপর ক্লাস থাকছে তো, সুতরাং এটা একবার ফোন করে বলে দিবি যে আজকেই বলে আসবি যে সোমবার দিনটা আমাদের কিন্তু একটু দেরি হবে, আমাদের খাবারটা তুলে রেখে দিবি। বুঝতে পারলি কি বললাম? এটা যেন নেক্সট দিনে ক্লাস থেকে এরকম করবে না। দাদা আরেকবার বলো। তোদের সপ্তাহে 2টো করে ক্লাস নিচ্ছি, সোমবার আর শুক্রবার 2 ঘন্টা করে। শুক্রবার দিন 6টা থেকে 8টা করে দিয়েছি, কোনো অসুবিধে নেই। বাট সপ্তাহে একদিন, এখন বাজে হচ্ছে 9:30, আজকের দিনের জন্য আমি ছেড়ে দিলাম। নেক্সট ক্লাস থেকে কিন্তু বলে আসবি ওকে যে দাদা দেখো, সোমবার দিন আমাদের একটু পড়া থাকে, সোমবার দিন কিন্তু তুমি একটু আমাদের খাবারটা অ্যারেঞ্জ করে দাও, আমরা কিন্তু আসতে একটু দেরি হবে, 10টা মতো বাজে। কারণ এখনো আমার কিন্তু অনেকটা জিনিস করানো ছিল, 9:30 বাজে, আমি টাইম না পেলে শেষ করবো কি করে? আজকের দিন প্রথম দিন, আমি আমারই ভুল হয়েছে, আমি তোদের বলে দেবো ভেবেছিলাম, বাট বলে হয়ে ওঠেনি। বাট আজকের দোকানদারকে বলবি যে সপ্তাহে একটা দিন, সোমবার দিনটা একটু আমাদের দেরি করে আসবো, একটু ম্যানেজ করে দিও। বুঝতে পারলি কি বললাম? হুম, ঠিক আছে। ঠিক আছে, ওকে, চল।